আসসালামু আলাইকুম। আজ ১ আগস্ট ২০২৬ শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতে এই সংবাদ শিরোনাম। সৌদির সামরিক জোটে কেন বাংলাদেশ যুক্ত হলো? নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগলেন অভিজিৎ দীপকে। এই মুহূর্তে অবিশ্বাস্য যা ঘটছে মধ্যপ্রাচ্যে। এবার বিস্তারিত। ১৩টি দেশকে সঙ্গে নিয়ে সামরিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব, যেখানে পাকিস্তান ও তুরস্কের পাশাপাশি রয়েছে বাংলাদেশের নামও। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদ প্রকাশ হওয়ার পর থেকেই এ নিয়ে চলছে নানা আলোচনা। সামরিক ও কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতিতে সামুদ্রিক প্রতিরক্ষায় বহুজাতিক জোট গঠনের এই সিদ্ধান্ত বেশ কৌশলী। এখানে লাভের পাশাপাশি ঝুঁকিও দেখছেন বিশ্লেষকরা, বিশেষ করে ইরানের সাথে সম্পর্ক এবং বাংলাদেশের দীর্ঘদিনের নিরপেক্ষ পররাষ্ট্রনীতির প্রশ্নে। বাব আল মানদেব কেন এত গুরুত্বপূর্ণ? ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর পর বিশ্বের প্রায় ২০% তেল পরিবহনের রুট হরমুজ প্রণালী বর্তমানে কার্যত অচল হয়ে রয়েছে। ইরান বারবার হুমকি দিয়েছে প্রয়োজনে তারা এই প্রণালী বন্ধ করে দেবে। ফলে উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, বিকল্প পথ খুঁজতে শুরু করেছে। আর দেশটির হাতে সেই বিকল্প হলো লোহিত সাগর। সৌদি আরবের বেশিরভাগ তেল এখন লোহিত সাগর হয়ে রপ্তানি হচ্ছে। কিন্তু এখানেও নতুন সংকট। লোহিত সাগরে সৌদি ও তাদের মিত্রদের তেলবাহী জাহাজে মাঝে মধ্যেই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী। কয়েক সপ্তাহ আগে তারা বাব আল মানদেব প্রণালীতে কার্যত নৌ অবরোধের ঘোষণাও দিয়েছে, যার ফলে ওই পথ দিয়েও নৌযান চলাচলের ঝুঁকি তৈরি হয়েছে। ভৌগোলিকগতভাবে ইরিত্রিয়া, জিবুতি ও ইয়েমেনের মাঝখানে প্রায় ৩০ কিলোমিটার একটি সরু চ্যানেল হলো বাব আল মানদেব, যা লোহিত সাগরকে এডেন উপসাগর এবং সেখান থেকে ভারত মহাসাগরের সাথে যুক্ত করেছে। বিশ্বের প্রায় ১০ থেকে ১২% সামুদ্রিক বাণিজ্য এবং প্রতিদিন ৪ থেকে ৫ মিলিয়ন ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবহন করা হয়। হরমুজের পর এটি বিশ্ব জ্বালানি পরিবহনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ রুট। বাংলাদেশ কেন এই জোটে? সৌদি আরবের সাথে বাংলাদেশের সামরিক সহযোগিতার ইতিহাস নতুন নয়। ১৯৯০ সালেও উপসাগরীয় যুদ্ধে সৌদি আরবের সুরক্ষায় সহযোগিতা করতে সে দেশে সেনা পাঠিয়েছিল বাংলাদেশ। এরপর যুদ্ধ শেষে কুয়েত পুনর্গঠনেও লজিস্টিক ও সেবামূলক কাজ করেছিল বাংলাদেশের সেনারা। ১৯৯০ সালে উপসাগরীয় যুদ্ধে বাংলাদেশের হয়ে অংশ নিয়েছিলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ডক্টর নাসিরউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, সৌদি আরব বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। ২৫ লাখের বেশি বাংলাদেশি সেখানে কাজ করেন। ফলে সৌদির কোনো কৌশলগত অনুরোধে সাড়া না দিলে ভিসা, কোটা বা শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকে। এক্ষেত্রে ইরানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি হওয়ার বিষয়টিকে সবচেয়ে বড় করে দেখা হচ্ছে। নৌবাহিনীর সাবেক কর্মকর্তা জেডিউ ভুইয়া বলেছেন, আমাদের যে কোনো পদক্ষেপ ইরান মনে রাখবে। ইরান এই যুদ্ধে টিকে গেলে ভবিষ্যতে বড় শক্তি হবে, তখন আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে। এবার পড়শির খবর। পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের আনন্দবাজার পত্রিকায় একটি বিশ্লেষণ প্রকাশিত হয়েছে। চেঞ্জ টিভির দর্শকদের জন্য সেটি তুলে ধরা হলো। টালমাটাল অর্থনীতি, তার উপরে ঋণের বোঝা, দেশের এই সংকটের দ্রুত সমাধান বার করার প্রয়োজন বলে মনে করেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি। তার আশঙ্কা, পরিস্থিতি ঠিক না হলে ভারতের ককরোচ জনতা পার্টির থেকে অনুপ্রাণিত হয়ে পাকিস্তানের যুব সমাজ বিদ্রোহ করতে পারে, আর সেই অভ্যুত্থান সবকিছু ওলটপালট করে দিতে পারে বলে মনে করছেন নকভি। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী স্বীকার করে নেন, বিপুল ঋণের বোঝায় তার দেশ জর্জরিত। তার থেকে মুক্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তার কথায়, এই ঋণের পরিস্থিতির সমাধান করা আমাদের কর্তব্য। আমাদের দেশের তরুণেরা যা চান আমরা তা দিতে পারছি না। আপনারা তাদের তরুণ বলুন, আরশোলা বা যা খুশি বলুন। এই আরশোলারা যদি একত্রিত হয় তাহলে তারা সবকিছু ওলটপালট করে দিতে পারে। নকভি আরও বলেন, কেউ মানতে চান বা না চান, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে। তারপরেই পাক মন্ত্রী বলেন, আমাদের বাজেটের দিকে তাকান। এবছর আমাদের কত ঋণ নিতে হবে তা নিয়েই আমরা কথা বলি। আমাদের দায়িত্ব এর সমাধান করা, কিন্তু সমাধানের পথে না হেঁটে আমরা ঋণ নেব। আমাদের দেশের উপর ঋণের বোঝা বেড়েই চলেছে। নিটে অনিয়ম এবং প্রশ্ন ফাঁসের প্রতিবাদে ভারতে ককরোচ দলের বিক্ষোভ, ধর্ণা অবস্থান সাড়া ফেলেছে। ভারতের গণ্ডি পেরিয়ে সেই আন্দোলনের ঢেউ পড়শি দেশ পাকিস্তানকে আন্দোলিত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নকভি। ভারতের এই আন্দোলনের নেপথ্যে পাকিস্তানের মদত রয়েছে বলে দাবিও ওঠে। সেই আবহে দেশের অর্থনীতির অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে ককরোচদের আন্দোলনের প্রসঙ্গ তুললেন পাক মন্ত্রী।
ভারতের দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে চলমান ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নতুন এক বার্তা নিয়ে হাজির হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নরেন্দ্র মোদীর ভেরিফাইড পেজ থেকে উক্ত ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওর বর্ণনাংশে অত্যন্ত ইতিবাচক ও ঐক্যের বার্তা দিয়ে লেখা হয় যে গালাগালি বা কটু কথা কখনো কোনো স্থায়ী সমাধানের পথ তৈরি করতে পারে না, বরং যারা কিছুটা পথভ্রষ্ট হয়েছে তাদের সঠিক দিক নির্দেশনা দেওয়া এবং একসঙ্গে দেশের অগ্রগতির জন্য কাজ করাই এখন সময়ের প্রধান দাবি। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী দিল্লির যন্তর মন্তরে সাম্প্রতিক সময়ে তার ও তার প্রয়াত মায়ের উদ্দেশ্যে আন্দোলনকারীদের একাংশের করা অনভিপ্রেত ও অশোভন মন্তব্যের প্রসঙ্গ তোলেন। অত্যন্ত আবেগঘন কণ্ঠে তিনি বলেন, প্রকাশ্য স্থানে এমন ভাষা প্রয়োগ কেবল সামাজিক ঐতিহ্যের পরিপন্থী নয়, বরং তা দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করে। তরুণ প্রজন্মের এমন আচরণে তিনি মর্মাহত হলেও তাদের প্রতি কোনো প্রতিহিংসামূলক মনোভাব পোষণ করছেন না বলে স্পষ্ট জানান। শাস্তির চেয়ে মানসিক পরিবর্তনের উপর জোর দিয়ে মোদী বলেন, ছোট বয়সে ভুল হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুধরে নেওয়াই হলো প্রকৃত সচেতনতা। আন্দোলনকারী ছাত্রছাত্রীদের প্রতি কঠোর ব্যবস্থা বা আইনি শাস্তির বদলে ভালোবাসার হাত বাড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তরুণদের আদালতে দাঁড় করিয়ে বা শাস্তি দিয়ে সমাজের কোনো সুফল আসবে না। তাদের সঠিক শিক্ষা ও পারিবারিক মূল্যবোধের মাধ্যমে গড়ে তোলাই অভিভাবক ও সমাজের আসল দায়িত্ব। ভারতের সংসদে পাবলিক পরীক্ষা সংশোধন বিল 2026 পাশ হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকাশিত ভিডিও বার্তাকে ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। মোদীর বক্তব্যের প্রতিক্রিয়া ইনস্টাগ্রামে অভিজিৎ দীপকে লেখেন, দেশের ভবিষ্যতের চেয়ে প্রধানমন্ত্রীর ত্বক অনেক বেশি উজ্জ্বল। দেশজুড়ে প্রশ্ন ফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের ক্ষোভের প্রেক্ষাপটে তার এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সিজেপি দীর্ঘদিন ধরে পরীক্ষা ব্যবস্থার কাঠামোগত সংস্কার, জবাবদিহি নিশ্চিত করা এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছে। দলটির অভিযোগ, সাম্প্রতিক সংশোধনীতে প্রশ্ন ফাঁসের মূল কারণ দূর করার চেয়ে অপরাধ সংঘটিত হওয়ার পর শাস্তির বিষয়টিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি সংসদের উভয় কক্ষে পাশ হওয়া সংশোধনী বিলের মাধ্যমে 2024 সালের প্রশ্ন ফাঁস বিরোধী আইন আরও কঠোর করা হয়েছে। নতুন আইনে পরীক্ষা জালিয়াতির জন্য কারাদণ্ড ও জরিমানার পরিমাণ বৃদ্ধি, নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করার বাধ্যবাধকতা এবং রাজ্যগুলোকে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের নির্দেশনার মতো বিধান যুক্ত করা হয়েছে। সংসদীয় বিতর্ক চলাকালে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রঙ্কা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, প্রশ্ন ফাঁসের সুযোগ তৈরি করে এমন পদ্ধতিগত ত্রুটিগুলো দ্রুত করতে বিলটিতে কার্যকর কোনো উদ্যোগ নেই। তার ভাষায়, প্রশ্ন ফাঁসের পর কি হবে তা নিয়ে বিস্তারিত বলা হয়েছে, কিন্তু প্রশ্ন ফাঁস ঠেকাতে কি করা হবে সে বিষয়ে স্পষ্ট কোনো পরিকল্পনা নেই। তিনি ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ পুনর্গঠন এবং পরীক্ষা পরিচালনায় আরও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান। এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অভিজিৎ দীপকে বলেন, আইন প্রণয়ন নিয়ে যথেষ্ট নয়, বাস্তবায়নের দায়িত্বে থাকা ব্যক্তিদের সদিচ্ছা না থাকলে কোনো আইন কার্যকর হবে না। ফাস্ট ট্র্যাক আদালতের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলে তিনি দাবি করেন, আদালত ঘোষণার পর প্রথম শুনানি সিবিআই এর আইনজীবীর অনুপস্থিতির কারণে স্থগিত হয়েছে। এবার জানাচ্ছি মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে চলমান সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে এর অর্থায়ন বন্ধের লক্ষ্যে একটি বিল উত্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান জন লারসন। অন্যদিকে ইরান যুদ্ধ থেকে সরে আসার জন্য আহ্বান জানিয়েছেন ট্রাম্পের দল রিপাবলিকানের কংগ্রেসম্যান থমাস ম্যাসি। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এক্সে দেওয়া এক পোস্টে লারসন লিখেছেন, ইরানে আমাদের আরও সেনা নিহত হচ্ছে আর জ্বালানির দাম আকাশছোঁয়া হয়ে উঠছে। কংগ্রেস আর হাত গুটিয়ে বসে থাকতে পারে না। তিনি আরও লিখেছেন, আমরা এই ব্যয়বহুল সংঘাত বন্ধে 2 বার ভোট দিয়েছি, এখন আইন কার্যকর করার সময় এসেছে। আমার প্রস্তাবিত বিল ট্রাম্পের অবৈধ ইরান যুদ্ধের সব ধরনের অর্থায়ন এখনই বন্ধ করবে। প্রেসিডেন্ট ট্রাম্পের পররাষ্ট্রনীতির নিয়মিত সমালোচক রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি মার্কিন প্রশাসনকে ইরান যুদ্ধ থেকে দ্রুত সরে আসার আহ্বান জানিয়েছেন। তার মতে, দেরি করলে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক অবস্থান আরও দুর্বল হয়ে পড়তে পারে। এক্সে দেয়া এক পোস্টে ম্যাসি লিখেছেন, ইরান অন্তত আরও 3টি বিষয়ের জন্য অপেক্ষা করছে। যুক্তরাষ্ট্রের কৌশলগত তেলের মজুদ শেষ হয়ে যায় কিনা, অঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে কিনা, কিংবা রিপাবলিকানরা কংগ্রেসে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারায় কিনা। তিনি আরও লিখেছেন, এর যে কোনো একটি ঘটার আগেই আমাদের এই সংঘাতের টেবিল ছেড়ে উঠে আসা উচিত। ইরান হরমুজ প্রণালী সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক যোগাযোগ পথ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাঘের জোল ঘদর বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক চাপ অব্যাহত থাকলে শুধু হরমুজ প্রণালীই নয়,
অঞ্চলের আরও গুরুত্বপূর্ণ নৌপথও ঝুঁকির মুখে পড়তে পারে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-তে প্রকাশিত এক বিবৃতিতে জোল ঘদর বলেন, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক উস্কানিমূলক কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তাকে আরও অস্থিতিশীল করছে। এর ফলে কৌশলগত সামুদ্রিক রুটগুলোর স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তিনি দাবি করেন, এমন পরিস্থিতির প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিশ্ব অর্থনীতিতেও। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, জ্বালানির মূল্য বৃদ্ধি ও দীর্ঘস্থায়ী সংঘাত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বৈশ্বিক সমুদ্র পথে রপ্তানি হওয়া অপরিশোধিত তেলের একটি বড় অংশ এই প্রণালীর মাধ্যমে পরিবাহিত হয়। ফলে এ পথের নিরাপত্তা নিয়ে যে কোনো উত্তেজনা আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। গত 14 জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম ইরানের বিরুদ্ধে নতুন করে নৌ অবরোধমূলক ব্যবস্থা জোরদারের ঘোষণা দেয়। এরপর থেকে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা আরও বেড়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে। পাল্টা জবাবে ইরানও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে হামলার দাবি করেছে। ওয়াশিংটন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের অবাধ চলাচল নিশ্চিত করার উপর জোর দিচ্ছে। অন্যদিকে তেহরান বলছে, ইরানের উপকূল সংলগ্ন এই কৌশলগত জলপথে নিরাপত্তা ও তদারকির বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। সাম্প্রতিক এই পাল্টাপাল্টি অবস্থান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। তথ্যসূত্র আনাদোলু এজেন্সি। এবার মার্কিন যুক্তরাষ্ট্র প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান ডিয়েগোর মিরামার এয়ারবেসের কাছে মার্কিন মেরিন কোরের একটি অত্যাধুনিক F-35B স্টিলথ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকালে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার মুহূর্তে পাইলট সফলভাবে বিমান থেকে বের হয়ে প্রাণে বেঁচে যান এবং বর্তমানে তিনি আশঙ্কামুক্ত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। মেরিন কর্পস এর বিবৃতিতে জানায়, পাইলটকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং তার আঘাতগুলো প্রাণঘাতী নয়। একটি সংবাদে হেলিকপ্টার থেকে ধারণ করা আকাশপথের ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। ঘটনাস্থলে একাধিক সামরিক ও দমকলের যানবাহন এবং উদ্ধারকর্মীরা উপস্থিত ছিলেন। আগুন নিয়ন্ত্রণে মাটিতে সাদা রঙের অগ্নি নির্বাপক রাসায়নিক ছিটিয়ে দেওয়া হয় এবং দমকল কর্মীদের আগুন নেভাতে কাজ করতে দেখা যায়। সান ডিয়েগো ফায়ার বিভাগের মুখপাত্র ক্যান্ডেস হ্যাডলি জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আশপাশের এলাকায় ঝোপঝাড়ে আগুন লেগে যায়। সেই আগুন নিয়ন্ত্রণে দমকল কর্মীরা কাজ করেন। দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার জন্য তিনি মেরিন কর্পস এর এয়ার স্টেশন মিরামার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। মিরামার ঘাঁটিটি একসময় মার্কিন নৌবাহিনীর বিখ্যাত ফাইটার পাইলট প্রশিক্ষণ কেন্দ্র ছিল, যা টপ গান চলচ্চিত্রে তুলে ধরা হয়েছিল। সে সময় এটি ফাইটার টাউন USA নামে পরিচিত ছিল। 1996 সালে ঘাঁটিটির দায়িত্ব মেরিন কর্পসের কাছে হস্তান্তরের পর প্রশিক্ষণ কেন্দ্রটি নেভাডার নেভাল এয়ার স্টেশন ফ্যালনে স্থানান্তর করা হয়। ফ্লাইট সেফটি ফাউন্ডেশনের এভিয়েশন সেফটি নেটওয়ার্কের তথ্য অনুযায়ী চলতি বছর যুক্তরাষ্ট্রে অন্তত 7টি সামরিক বিমান দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে গত জুনে, যখন ক্যালিফোর্নিয়ার মোজাভি মরুভূমিতে উড্ডয়নের কিছুক্ষণ পর একটি B-52 বোমারু বিমান বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় বিমানে থাকা 8 জনই নিহত হন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনার আমার জীবনে এমন কিছু লোক আছে যারা প্রতিনিয়ত নেতিবাচকতা ছড়ায়। ধরুন, দেখা হলেই বলে, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তুমি এই কাজটি কেন করছো, এখানে সফল হতে পারবে না, তুমি ব্যর্থ। এই ধরনের লোক যখনই আপনি দেখবেন তখন তাদেরকে এড়িয়ে চলবেন। আপনার বন্ধু তালিকায় যদি এ ধরনের লোক থাকে, আজকে এই মুহূর্তেই তাদেরকে ছাঁটাই করে দিন। যাদের কাছ থেকে আপনি অনুপ্রেরণা পান তাদের সাথে সঙ্গ দেবার চেষ্টা করুন, তাদেরকে বন্ধু তালিকায় রাখুন, তাদের সংস্পর্শে আসুন, তাহলে অনুপ্রাণিত হবেন, এগিয়ে যাবেন। হতাশাবাদী বা নেতিবাচক লোকদের পরিহার করলে জীবন অনেক নির্বিঘ্ন হবে, আপনি আপনার লক্ষ্য পানে নির্বিঘ্নে এগিয়ে যেতে পারবেন। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।
changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।